প্যানেলে উপস্থিত আছেন। শুরু করব আমার এক্সট্রিমলি রাইট হ্যান্ড সাইডে যিনি আছেন তার সাথে মিস্টার মানব পল, ফাউন্ডার অ্যান্ড সিইও শ্রী বালাজি। তার পাশে আছেন মিস্টার অতনু সরকার, ফাউন্ডার অ্যান্ড সিইও ওয়েবস্কেটার্স আইটি ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক্স। ডক্টর সোমনাথ চ্যাটার্জি, ডিরেক্টর সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড। আমার একদম পাশেই আছেন মিস্টার তপব্রত মুখার্জি, ডিরেক্টর মেঘবেলা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড প্রাইভেট লিমিটেড। ওনার পাশে আছেন মিস্টার হীরক ভট্টাচার্য, ডিরেক্টর শালিমার কেমিক্যাল ওয়ার্কস, এবং আছেন ডক্টর সিএস মমতা বেনানি, প্রেসিডেন্ট এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল। 2014 সালে ভারতের স্টার্টআপের সংখ্যা ছিল 350। 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90,000-এ। এর মধ্যে 111টি হলো ইউনিকর্ন সংস্থা, অর্থাৎ যার ভ্যালু $1 বিলিয়ন বা তার বেশি। সারা বিশ্বে ভারত এখন তৃতীয়তম স্টার্টআপ ইকোসিস্টেম। তবে স্টার্টআপের ক্ষেত্রে গত কয়েক বছর এত উন্নতি থাকা সত্ত্বেও 2023 সাল স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য খুব একটা ভালো সময় ছিল না। সারা বছরে মাত্র 2টি স্টার্টআপ ইউনিকর্ন হতে পেরেছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ক্রমাগত স্টার্টআপের জোর দেওয়ার কথা বলছে। তাহলে সমস্যা কোথায়? এই নিয়ে আলোচনা করব আমাদের প্যানেলে, যার বিষয় আজকের স্টার্টআপই আগামীর এমএনসি। চলে যাব আমার প্রথম প্রশ্ন নিয়ে মিস্টার মানব পলের কাছে। স্টার্টআপগুলি উৎসাহ দেওয়ার কেন জরুরি? কেন অর্থনীতি স্টার্টআপের তাদের কি ভূমিকা, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। শুভ সন্ধ্যা উপস্থিত সকলকে। এখন স্টার্টআপ, আমরা এখন নতুনভাবে স্টার্টআপ শুনছি, বাট আমরা একটু যদি পিছনে যাই, স্টার্টআপ ইজ নাথিং, মানে একটা নতুন কিছু উদ্যমে কিছু নতুনভাবে শুরু করা। আর থ্যাঙ্কস টু আওয়ার প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট আমরা লাস্ট 5 ইয়ার্স ধরে এটারই একটা পোশাকি নাম যেটা খুব ভালোভাবে মার্কেট হয়েছে, দ্যাট ইজ স্টার্টআপ। হ্যাঁ, স্টার্টআপ আমরা ধরুন, আমি যদি পার্সোনালি নিজের কথা বলি, যেভাবে শুরু করা, একটা স্ক্র্যাচ থেকে শুরু করা, মাইনাস থেকে শুরু করা, সেখান থেকে একটা সংস্থাকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং সাকসেসফুলি সেটাকে মেনটেন করা, দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জ। আজকে এই পোশাকি নাম স্টার্টআপে যেটা আমরা দেখছি, ধরুন অনেক নতুন নতুন সংস্থা হচ্ছে এবং খুব ভালো লাগার ব্যাপার যে আমরা যেটা বলে আসতে পারি যে বাঙালিরা, বিশেষ করে আমাদের এই দিস পার্ট অফ ইন্ডিয়া, বাংলা, সেখানে কেউ লোকে চাকরি খোঁজে, খালি চাকরি, একটা সার্টেন এডুকেশনের পরেই তার মনে হয় জানো যে অনেক পড়াশোনা হয়ে গেছে, এবার চাকরি। তো সেখান থেকে যে মেন্টালিটি চেঞ্জ হয়ে লোকে ব্যবসা করছে, কিছু একটা করার চেষ্টা করছে, এইটাই পোশাকি নাম স্টার্টআপ আসাতে হয়তো অনেক বেশি লোক, অনেক বেশি স্টুডেন্ট, অনেক বেশি ইয়াং জেনারেশন, তারা অনেক বেশি আগ্রহী হয়েছে নতুন একটা কিছু করা। তো এটার থেকে ভালো কিছু হতে পারে না। ডেফিনেটলি সেরকম স্টার্টআপে যত বেশি এনকারেজমেন্ট আসবে ফ্রম দ্য গভর্নমেন্ট লেভেল, ফ্রম দ্য সোসাইটি, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাঙালি কালচারে ফ্রম দ্য ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলির থেকে এনকারেজমেন্টই সব থেকে কম। বাঙালিতে সব থেকে মুশকিল হচ্ছে, আমরা যেরকম একটা সোসাইটি থেকে বড় হই, সেখানে কিন্তু একটা চাকরি এটা অনেক বেশি স্টেবল করে লাইফকে, এটা আমাদের ধারণা। হ্যাঁ, জানি না করে কি না, বাট ধারণা। তো সেই ধারণার বাইরে এসে যখন অনেকে অনেক কিছু করতে চাইছে, স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, তো সেখানে সাপোর্ট তো অবশ্যই দরকার। আর যেরকম আপনি বললেন, ডেটা তো আমার কাছে ছিল না, আপনি বললেন যে কি সামান্য সংখ্যক স্টার্টআপ থেকে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো এই সংখ্যাটা ডেফিনেটলি কামিং 5 ইয়ার্সে হয়তো আরও 10 টাইমস হবে। আর আপনি যেটা বললেন ইউনিকর্ন হয়তো সকলে হতে পারছে না, ঠিক আছে, মানে সকলেই তো তার বিজনেসটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে না, কিন্তু একটা স্টার্টআপ হলে পরে তো একটা লোক নয়, কেউ যেটা একটা স্টার্টআপ করছে সেখানে 5 জন থেকে 50 জনের ইনভলভমেন্ট থাকছে। তো এতগুলো ছেলে, সেখান থেকে কিন্তু আমরা অনেক সময় দেখেছি, আমি নিজে পার্সোনালি আইআইটি খড়গপুর স্টার্টআপ কমিটির মেম্বার, তো সেখানে আমিও দেখেছি যে কী করে একটা স্টার্টআপ থেকে, সেই স্টার্টআপ টিম থেকে একটি ছেলে বেরিয়ে গিয়ে আর একটা ভালো স্টার্টআপ করছে। সো এই এনকারেজমেন্টটা আসছে এবং এটা গভর্নমেন্ট লেভেলে যথেষ্ট প্রোঅ্যাক্টিভ। এখন আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল, স্টেট সবাই খুব প্রোঅ্যাক্টিভ। তো এনকারেজমেন্ট আসছে এবং অবশ্যই হওয়া উচিত ফর দ্য সেক অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। এটার সাথে আমিও ঠিক মানে মাই ভিউজ আর অলসো সেম। কারণ কি মনে হয় যে যখনই আমরা স্টার্টআপের কথা বলি, উই আর অলওয়েজ টকিং অ্যাবাউট রিস্ক ফ্যাক্টর, মাইন্ডসেট। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার, তাই তো? তো সেই মাইন্ডসেটের কথাই যদি আমি জানতে চাই, আমি চলে যাব
হীরক ভট্টাচার্যের কাছে জানতে চাইবো যে স্টার্ট আপের ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো রিস্ক ফ্যাক্টর, রাইট? এক্ষুনি আমরা সেটাই বলছিলাম। তো মাইন্ডসেটটা কিভাবে বদলানো যেতে পারে? দ্য বিগেস্ট রিস্ক স্টার্টআপের যে কোনো বিগেস্ট রিস্ক যদি বাই ডেফিনিশন অফ স্টার্টআপ আমরা যাই, সেটা হচ্ছে দ্য প্রসেস or service we are looking at which is going to change the lifestyle of the society. Anything which we are starting, creating or building, যদি সেটা কোনো ওয়েতে কোনো চেঞ্জ বা কোনো অ্যাডভান্সমেন্ট বা আপলিফমেন্ট in the lifestyle না আনতে পারে, there is formidable risk in that startup. For example, if you consider the term startup, এখন আমরা সবাই মিলে প্রচণ্ড ইউজ করি, অনেকে মানে people can take me in a different way, but suppose we open up a new restaurant, somebody opens up a restaurant chain and claim that it's a startup, but the main by the definition of startup আমি যদি যাই, anything which is bringing a change and which is completely unique, which has not been done before, and সেইটা যদি আমরা সেই মোড অফ অপারেশন, প্রোডাক্ট অর ওয়ে অফ এক্সিকিউশন, এই তিনটের যদি কমপ্লিটলি ইউনিক থাকে, which is going to change maybe the transaction, the marketing, the sales or the way of production, তাহলে সেটাকে আমরা স্টার্টআপ হিসেবে কনসিডার করতে পারি। তো আমরা বলতে পারি যে স্টার্ট আপের ক্ষেত্রে একটা নতুন কোনো চিন্তাধারাকে আনাটা সমাজের জন্য বা একটা ফিনান্সিয়াল গ্রোথের কথা যদি আমরা ভেবে আনি, আপনি সেটাই বলতে চাইছেন, রাইট? এটার সাথে আমি চলে যাব সোমনাথ চ্যাটার্জির কাছে, জানতে চাইবো যে যারা স্টার্ট আপ শুরু করতে চান তাদের কি কি মাথায় রাখা উচিত? মানে I think what Manav said was very correct. Today we call it a startup. 20 years back we talked about starting your own business. So any business, if you have to understand, is a kind of a gamble. 50% chance you're going to make it and 50% chance you're not going to make it. Unfortunately, if you look at the world of statistics in startups, then 97 startups out of 100 will fail. So the only thing that you really need to keep in mind when you are doing a startup is you need to have resilience. You need to have unbelievable resilience. Every time you fail, you must understand where you went wrong, go back to the drawing board, correct yourself and come back at it again. So to me, if you ask me honestly, what is it that a startup requires? Well, the leadership must have unbelievable resilience of character. আমি চলে যাব আমার নেক্সট প্রশ্নতে। আমার প্রশ্ন নিয়ে যাব তপব্রত মুখার্জির কাছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি স্টার্ট আপের জন্য অনেক উৎসাহ দিচ্ছে, কিন্তু তাতেও আমরা দেখতে পাচ্ছি যে বেশি স্টার্ট আপ সংস্থা আমাদের সামনে আসছে না। তো কেন, সেটা আপনার কেন মনে হয় যে কেন আসছে না? গুড ইভিনিং এভরিবডি। প্রশ্নটা ইজ ডেলিকেট কোয়েশ্চেন। স্টার্ট আপে এই যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যেভাবে এগিয়ে আসছে, সাপোর্ট করছে, সেই সাপোর্টটা তো আসে পরে। ফার্স্ট অফ অল ডক্টর স্যার যেটা বলছিলেন যে উই নিড টু বিলিভ ইন আওয়ারসেলভস ফার্স্ট, তারপরে স্টার্ট আপ হ্যাজ টু বি ব্যাকড বাই গুড ইনোভেটিভ আইডিয়াস। আজকে আমরা এখানে বসে আছি এই মঞ্চেতে, সেখানে আমরা লিডারশিপ এক্সেলেন্সি নিয়ে কথাবার্তা বলছি, প্রচুর এস্টাবলিশ বিজনেসম্যান এখানে আছেন। তো লিডারশিপ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাগেন। তো আগে বেসিক স্টার্ট আপ হওয়ার এই বেসিক জিনিসগুলো যতক্ষণ না আমরা মিট আপ করছি, এই ক্রাইটেরিয়াগুলো যতক্ষণ না আমরা ম্যাচ করছি, ততক্ষণ এই স্টার্ট আপগুলো কিন্তু টেক অফ করবে না। আপনি ম্যাডাম যে প্রশ্নটা করলেন যে এত হেল্পের পরে, ইয়েস ডেফিনেটলি গভর্নমেন্ট অনেক রকম এইডস দিচ্ছে, লোনস দিচ্ছে টু স্টার্ট আপ, ফার্স্ট 2-3 ইয়ার্স ট্যাক্স ফ্রি করে দিচ্ছে, ইন্টারেস্ট ফ্রি করে দিচ্ছে। বাট ইন স্পাইট অফ সো মেনি এফার্টস ফ্রম দি গভর্নমেন্ট লেভেল, স্টার্টআপস আরও আসছে না, জাস্ট বিকজ আগেন আ স্টার্টআপ হ্যাজ টু বি ব্যাকড বাই সো মেনি থিংস, যেটা আমি বললাম। তো আগে দিজ আর দি প্রি রিকুইজিটস অফ এনি স্টার্টআপ, তারপরেই একটা স্টার্টআপ নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে, নট বিফোর দ্যাট। তো চলে যাব আমার নেক্সট প্রশ্ন নিয়ে মিস্টার অতনু সরকারের কাছে, জানতে চাইবো স্টার্টআপ শুরু কথা ভাবলে কি কি জিনিস মাথায় রাখা উচিত?
কী কী জিনিস প্রয়োজন সেটা আমরা যদি একটু হাইলাইট করেন আপনি। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। বিগ থ্যাঙ্ক টু নিউজ 18 অ্যান্ড রোটারি ক্লাব টু অর্গানাইজ দিস ফ্যান্টাস্টিক ইভেন্ট। আই রান এ স্টার্ট আপ, আমার নিজস্ব স্টার্ট আপ আছে সেক্টর 5-এ। সি দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন এ বিজনেস আর স্টার্ট আপ। আমরা কোনো যখন বিজনেস করতে যাই, উই হ্যাভ ফান্ড অ্যান্ড উই পুট দ্যাট ফান্ড ইন দ্য বিজনেস। দ্য মেন মোটো অফ এ বিজনেস ইজ দ্যাট আমরা ডে 1 থেকে যেন আমাদের প্রফিট আসে। ওয়ারেজ ইন এ স্টার্ট আপ, যেটা ওনারা বললেন, ইফ ইউ হ্যাভ গট অ্যান ইনোভেটিভ থিঙ্কিং, যেটা আপনার মনে হয়েছে এই থিঙ্কিংটা ইট ক্যান চেঞ্জ দ্য কমিউনিটি, ইট ক্যান চেঞ্জ দ্য নেশন, দেন উইড ডেভেলপ এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ। সেখান থেকে আমরা স্টার্ট আপ শুরু করি। দেখুন, স্টার্ট আপ, যে কোনো স্টার্ট আপ আমরা দেখেছি 98% অফ দ্য স্টার্ট আপ দে ফেল। আমরা যদি টেকনিক্যাল টার্মসে বলি, আমরা এটাকে বলি ভ্যালি অফ ডেথ। পৃথিবীর 98% স্টার্ট আপ ফেল করে, অনলি 2% অফ দ্য স্টার্ট আপ দে সাকসিড। যখন আমরা স্টার্ট আপ শুরু করছি, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে দেয়ার উইল বি আ ফেলিওর, দেয়ার উইল বি স্লিপলেস নাইটস, দেয়ার উইল বি পিপল, ইয়োর টিম মেম্বার্স, দে উইল লিভ দ্য টিম। যদি আমাদের ডিটারমিনেশন থাকে, যাই হয়ে যাক, যাই বাধা আসুক, অ্যাজ এ লিডার উই হ্যাভ টু মেক দিস স্টার্ট আপ দ্য নাম্বার 1 or the greatest in the world, তাহলেই কিন্তু হতে পারে। তো স্টার্টআপের কাছে একটা চ্যালেঞ্জ হলো এই যে তারা নতুন এখানে জয়েন করছে, তারা ভবিষ্যতে যখনই একটা বেটার অপরচুনিটি পাচ্ছে তখনই ওই স্টার্টআপ ছেড়ে তারা বড় একটা কোনো কোম্পানিতে চলে যাচ্ছে। তো কোথাও কি স্টার্টআপ একটা স্টপ গ্যাপ সলিউশন হিসেবে কাজ করছে? এটার ব্যাপারে যদি কেউ কিছু বলতে চান, কেউ কোনো মন্তব্য রাখতে চান। Thank you very much for the opportunity. I also thank News 18 Bangla for inviting me here. আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা পাবলিকে আছে সেটা হচ্ছে, যদি স্টার্টআপ খুলি তখন ওটা টেকনোলজিক্যালি ব্যাকড আপ হতে হবে, কিন্তু যখন আমরা ডিআইপিপিতে যাই আমরা নন টেকনোলজিক্যাল ব্যাকআপ স্টার্টআপও রেজিস্টার করতে পারি। এই জিনিসটা আমি সবাইকে বলতে চাই যে টেকনোলজিক্যালি ব্যাকড হলেই যে স্টার্টআপ হবে সেটা কোনো কারণ না।